আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিরিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল ও ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে অস্ত্রবিরতি চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে যে খেলা খেলছে, সেই একই খেলা তারা শুরু করেছে লেবাননে। গাজায় গত বছরের ৭ই অক্টোবর থেকে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত শুরুর পর থেকেই এটা বন্ধে অস্ত্রবিরতির আলোচনা শুরু করে যুক্তরাষ্ট্র। খোদ প্রেসিডেন্ট জো বাইডেন অস্ত্রবিরতির এই উদ্যোগ বাস্তবায়নে মাঠে নামেন। কিন্তু গত এক বছরেও কোনো অস্ত্রবিরতি কার্যকর হয়নি গাজায়, বরং অস্ত্রবিরতির আলোচনার আড়ালে ইসরায়েলকে গাজায় ফিলিস্তিনি গণহত্যা এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর সুযোগ করে দিয়েছে বাইডেন প্রশাসন। বিস্তারিত থাকছে মোতালেব জামালির প্রতিবেদনে। লেবাননে ইসরায়েলি আগ্রাসন নিয়ে পুরনো কৌশল নিয়েছে পশ্চিমারা। সেখানে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাত বন্ধে ২১ দিনের অস্ত্রবিরতির একটি প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স। কিন্তু যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনার সাথে সংশ্লিষ্ট মার্কিন ও ফরাসি কর্মকর্তারা জানিয়েছেন, লেবাননে যুদ্ধবিরতির আলোচনা থেমে গেছে। পরস্পর বিরোধী এসব বক্তব্য গাজা উপত্যকা ও লেবাননে অস্ত্রবিরতি নিয়ে তাদের ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। এ ধরনের কৌশল নিয়ে যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা গাজার মতো লেবাননেও গণহত্যা চালানোর পথ করে দিচ্ছে ইসরায়েলকে। কিন্তু পশ্চিমা মদদে প্রতিবেশী দেশগুলোতে আগ্রাসন চালানোর এই কৌশল আগামীতে ইসরায়েলের জন্যই বিপর্যয় ডেকে আনবে বলে মনে করেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র একদিকে বলছে তারা লেবাননে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের কূটনৈতিক সমাধান চায়। অন্যদিকে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যা করার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এই হত্যার মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, কারণ নাসরাল্লাহ লেবানন সহ মধ্যপ্রাচ্যে অনেক মার্কিন নাগরিককে হত্যার নির্দেশদাতা ছিলেন। পরস্পর বিরোধী এই বক্তব্যই প্রমাণ করে যে ইসরায়েলকে লেবাননে আগ্রাসন অব্যাহত রাখার পরোক্ষ সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল ইস্যুতে যুক্তরাষ্ট্রের এ ধরনের দ্বিচারিতা নতুন কোনো বিষয় নয় বলে মনে করে মিডল ইস্ট আইয়ের প্রধান সম্পাদক ডেভিড হার্স্ট। তিনি মনে করেন, লেবাননে ২১ দিনের অস্ত্রবিরতির মার্কিন ফরাসি প্রস্তাবটি লোক দেখানো। বাস্তবে তারা লেবাননে ইসরায়েলের স্থল অভিযানের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে। এক বছর আগে গাজা উপত্যকাতেও একই কাজ করেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। সেখানে একদিকে তারা অস্ত্রবিরতি নিয়ে মাসের পর মাস আলোচনা করেছে, আবার একই সাথে তারা একথাও বলে গেছে যে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে। লেবাননের ক্ষেত্রেও তারা একই সুরে কথা বলছে। মধ্যপ্রাচ্যে ইসরায়েল কি করতে চাইছে সে ব্যাপারে দেশটির কূটনীতিক ও জেনারেলরা কোনো রাগঢাক না রেখে সত্য কথাটাই প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত মাইক হার্জগ বলেছেন, লেবাননে অভিযানের ব্যাপারে যুক্তরাষ্ট্র আমাদেরকে কোনো সময়সীমা বেঁধে দেয়নি, কারণ তারাও বোঝে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করার পর লেবাননে একটি নতুন পরিস্থিতির উদ্ভব হয়েছে এবং দেশটিকে নতুনভাবে সাজানোর ও নতুন করে ইতিহাস লেখার একটি সুযোগ এসেছে আমাদের। ডেভিড হার্স্ট মনে করেন, ইসরায়েল ও তার আমেরিকান মদতদাতারা লেবাননে সামরিক আগ্রাসন চালানোর মাধ্যমে মধ্যপ্রাচ্যকে বদলে দিতে দৃঢ় প্রতিজ্ঞ। এতে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, তারা ইসরায়েলি সেনা অভিযানকে সীমান্ত এলাকাতেই সীমিত রাখার পরামর্শ দিয়েছে। কিন্তু তাদের এই বিবৃতির ১২ ঘণ্টা না হতেই ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের ২০টিরও বেশি শহর ও গ্রাম থেকে বাসিন্দাদেরকে অন্যত্র সরে যেতে বলেছে। সেনাবাহিনীর মুখপাত্র আভিচাই অ্যাড্রোস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সকে দেয়া এক পোস্টে বলেছেন, এসব এলাকার সব বাসিন্দাকে অবিলম্বে আল আওয়ালি নদীর উত্তর দিকে সিদনের কাছে চলে যেতে হবে। ইসরায়েলি সেনাবাহিনীর এই নির্দেশের অর্থই হচ্ছে তারা পুরো দক্ষিণ লেবাননে স্থল অভিযান চালাবে, যা দেশটির
মোট আয়তনের 1/3। অর্থাৎ ইসরায়েলি সেনাবাহিনী মুখে সীমিত অভিযানের কথা বললেও কার্যত তারা তাদের স্থল অভিযানের জন্য দ্বিগুণেরও বেশি এলাকাকে বেছে নিয়েছে। গত বছর 7ই অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার পর দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজার সীমান্ত এলাকায় সীমিত স্থল অভিযান চালানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু জেরুজালেমে ইসরায়েলি কর্মকর্তাদেরকে তিনি বলেছিলেন, আমরা মধ্যপ্রাচ্যকে বদলে দিতে যাচ্ছি। তার এই বক্তব্যের পরে পুরো গাজা উপত্যকাতেই স্থল অভিযান সম্প্রসারিত করা হয়। লেবাননের ক্ষেত্রেও একই কৌশল নিয়েছে ইসরায়েল। গত 27শে সেপ্টেম্বর ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করেন। এতে তিনি বলেন, ইসরায়েল ও কয়েকটি আরব রাষ্ট্রের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য 2020 সালে স্বাক্ষরিত আব্রাহাম চুক্তির পর নাসরুল্লাহকে হত্যার দিনটি মধ্যপ্রাচ্যের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। যারা ইসরায়েলের উত্তর সীমান্তে যুদ্ধবিরতির কথা বলছেন তারা মারাত্মক ভুলের মধ্যে আছেন, কারণ এটা ইসরায়েলের জন্য একটি বিরাট সুযোগ। এই সুযোগ তারা দ্বিতীয়বার আর পাবে না। ইরানের পারমাণবিক স্থাপনা দীর্ঘদিন ধরেই ইসরায়েলের জন্য ভয়ের কারণ হয়ে আছে। সেখানেও আক্রমণ করার কথা বিবেচনা করছে ইসরায়েল। সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, এই অঞ্চলের চেহারা বদলে দেয়াটা গত 50 বছরের সবচেয়ে বড় সুযোগ। তিনি বলেছেন, ইরানের পারমাণবিক প্রকল্প ধ্বংস করতে আমাদের এখনই নেমে পড়া উচিত। একই সঙ্গে তাদের জ্বালানি উৎপাদন কেন্দ্রগুলো ধ্বংস করা এখন ইসরায়েলের আশু কর্তব্য। ইসরায়েল ও তার প্রধান পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্র নাসরাল্লাহর মৃত্যুকে হিজবুল্লাহকে নিশ্চিহ্ন ও লেবাননের দিক থেকে সব ধরনের হুমকি দূর করার সুযোগ হিসেবে দেখছে। কারণ নাসরাল্লাহর নেতৃত্বে হিজবুল্লাহ ইসরায়েল মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থের জন্য এক মারাত্মক হুমকি হয়ে উঠছিল। পাশাপাশি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের শাসকরাও চাচ্ছেন হামাস, হিজবুল্লাহ ও হুথি বিদ্রোহীদেরকে ইসরায়েল ধ্বংস করুক। ডেভিড হার্স্ট মনে করেন, সিরিয়ার গৃহযুদ্ধে হিজবুল্লাহর জড়িয়ে পড়াটা ছিল তাদের জন্য একটা গুরুতর ভুল সিদ্ধান্ত। কারণ এর ফলে হিজবুল্লাহর সাংগঠনিক কাঠামোকে বাড়াতে হয়েছে। আর এই সুযোগ কাজে লাগিয়ে ইসরায়েলি গুপ্তচররা হিজবুল্লাহর মধ্যে ঢুকে পড়েছে। নিজের জীবন দিয়ে এই ভুলের মাসুল দিতে হলো নাসরাল্লাহকে। বিগত বছরগুলোতে লেবানন ও সিরিয়াতে অনেকগুলো হামলা করে ইরান ও হিজবুল্লাহর শীর্ষস্থানীয় কমান্ডারদের হত্যা করেছে ইসরায়েল। কিন্তু এর কোনো জবাব দেয়া হয়নি ইরানের পক্ষ থেকে। বরং তারা শুধু একথাই বলে এসেছে, ইসরায়েলের সাথে বৃহত্তর কোনো সংঘাতে জড়াতে চায় না তারা। তেহরানে হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে হত্যার পরও কোনো পাল্টা পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে ইরান। এর ফলে ইসরায়েলের আত্মবিশ্বাস দিন দিন বেড়েছে। এতে আরও বেশি আগ্রাসী হয়ে উঠেছে ইহুদিবাদী দেশটি। গাজা উপত্যকায় গণহত্যা ও ব্যাপক ধ্বংসযজ্ঞ অব্যাহত রাখার পাশাপাশি এখন লেবাননেও একই কাজ শুরু করেছে ইসরায়েল। হামাসের মতো হিজবুল্লাহকেও একই পন্থায় নির্মূল করতে চাইছেন নেতানিয়াহু। গত 3 দশকে নাসরাল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধের প্রতীক হিসেবে নিজের ইমেজকে প্রতিষ্ঠিত করেছেন। নাসরাল্লাহর এই ইমেজ খুব সহজেই লেবানন সহ এই অঞ্চলের দেশগুলোর তরুণ প্রজন্মের মন থেকে মুছে ফেলতে পারবে না নেতানিয়াহু ও আমেরিকার আরব দেশগুলোর স্বৈরাচারী শাসকরা। মারা যাওয়ার পর এখন আরব বিশ্বের তরুণ প্রজন্মের মধ্যে একজন কিংবদন্তিতে পরিণত হয়েছেন নাসরাল্লাহ। গত বছর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সাথে আলাপকালে এ বিষয়টিও স্বীকার করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ডেভিড হার্স্ট সহ অনেক বিশ্লেষক মনে করছেন, যুক্তরাষ্ট্রের মদদে ইসরায়েল মধ্যপ্রাচ্যের সহিংসতা ও বিশৃঙ্খলা ছড়িয়ে দেওয়ার যে কৌশল নিয়েছে তা আগামী দিনে তাদের জন্যই বুমেরাং হবে।
2011 সালে আরব বসন্ত নামের গণ আন্দোলনের মতো মধ্যপ্রাচ্যের তরুণ প্রজন্ম ইসরায়েলি সহিংসতার বিরুদ্ধে একদিন রুখে দাঁড়াবে। সেদিন ইসরায়েলের নিজেকে রক্ষা করার আর কোনো উপায় থাকবে না। সেদিন খুব বেশি দূরে নয়, নাসরাল্লাহ নিজের জীবন দিয়ে ইসরায়েলকে ধ্বংসের সেই পথ তৈরি করে গেছেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।